তিস্তা পর্যবেক্ষণে আসছে দিল্লির কারিগরি দল। খুশি উত্তরের জনপদ। চীনের সহায়তা নিয়ে ভারতের সাথে আলোচনা হয়নি, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। লন্ডনে পলাতক আলবদর মঈনুদ্দিনের পক্ষে যুক্তরাজ্য আদালতের রায়। সব তথ্য বিবেচনা করা হয়নি, মন্তব্য আইনমন্ত্রীর। এবার অভিবাসন প্রত্যাশীদের অন্য দেশে পাঠানোর পথ খুঁজছে জার্মানি। আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখতে নেওয়া হচ্ছে প্রাদেশিক সরকারের মতামত। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি কাজে আসা। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তিস্তা পানি বন্টন চুক্তি না হলেও নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কারিগরি দল শীঘ্রই বাংলাদেশে পাঠাবে ভারত। দিল্লিতে শেখ হাসিনার সাথে বৈঠকের পর এসব কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ঘোষণায় ফের আশায় বুক পেতেছেন উত্তরের বাসিন্দারা। বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চল। তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ভারত দুদেশের মধ্যে চুক্তির কথা হচ্ছে প্রায় 2 দশক ধরে, কিন্তু আশ্বাসে থেমে আছে তিস্তা চুক্তি, অগ্রগতি সামান্যই। এরই মধ্যে চীন আগ্রহ প্রকাশ করেছে তিস্তাকে কেন্দ্র করে এক মহাপরিকল্পনা বাস্তবায়নের, কিন্তু তিস্তা অববাহিকায় মানুষের সব প্রত্যাশা ভারতের কাছেই, যে কারণে প্রধানমন্ত্রীর সফরে একটা কিছু হবে এমন আশায় ছিলেন তারা। তিস্তা মহাপরিকল্পনা পানি ব্যবস্থাপনা, এই পানি ব্যবস্থাপনা ঢলের পানি, বর্ষার পানি, ভাঙনের পানি কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব সেই ব্যবস্থাপনা। আমাদের নদীর বুক, তিস্তার বুক উঁচু হয়ে গেছে, সেটা খননের পরিকল্পনা। আমাদের বন্ধুবর্তী দেশের সাথে সুসম্পর্ক রেখে আমাদের যে সমস্যাগুলো পারস্পরিক আলাপ আলোচনা দ্বিপাক্ষিক যে সমাধান করা যাবে, এই জন্য এটাকে আমরা ভালো মনে করছি। আমি আশা করছি যে তিস্তার ঝুলন্ত যে অবস্থাটা দীর্ঘদিন যাবত আছে, তিস্তা মহাপরিকল্পনা সহ এটি অবশ্যই একটি সমাধান হতে হবে। একজন নদী গবেষক বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে শুধু তিস্তা তীরবর্তী জনগোষ্ঠী বা উত্তরবঙ্গ নয়, তার সুফল ভোগ করবে গোটা দেশ। 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়েছিল। সেই চুক্তির কাগজপত্র সবকিছু আছে। এখন নতুন করে টেকনিক্যাল কমিটি আসার মানে হচ্ছে এটা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়া। পিছিয়ে পড়া রংপুর অঞ্চলকে এগিয়ে নিতে তিস্তা ঘিরে স্বপ্ন বাস্তবায়ন হবে প্রত্যাশা উত্তরবঙ্গের কয়েক কোটি মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, যৌথ নদী পরিচালনা বিষয়ে ভারত বাংলাদেশের মধ্যে আলোচনা হয়েছে, তবে তিস্তা ইস্যুতে চীনের সহযোগিতার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সফরটি অত্যন্ত চমৎকার, ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ ছিল। সেখানে তিস্তা নদী নিয়ে বা আমাদের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের 54টি যৌথ নদী রয়েছে এবং সেই যৌথ নদীর যদি আমরা একটা অভিন্ন ব্যবস্থাপনা করতে পারি, তাহলে সেটা যদি দুটি দেশকেই উপকৃত করবে, সে নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করেছিলাম, সেটি আলোচনা হয়েছে। লন্ডনে পলাতক আলবদর নেতা মঈনুদ্দিনের করা মামলার বিষয়ে সব তথ্য বিবেচনা না করে ওই রায় দিয়েছে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আলবদর নেতা চৌধুরী মঈনুদ্দিন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলার পক্ষে আদালতের রায় পেয়েছেন। গত 20 জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে তার পক্ষে রায় দেন। সুপ্রিম কোর্ট দেশটির হাইকোর্টের সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে বলেছেন, মঈনুদ্দিনকে বিচার প্রক্রিয়ায় তার দাবি বহাল রাখার সুযোগ দেওয়া উচিত। এদিকে মঈনুদ্দিনের বিষয়ে যুক্তরাজ্যের আদালতের রায় পক্ষপাতমূলক বলে মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের। যুদ্ধ অপরাধী মঈনুদ্দিন জানতো যে তার বক্তব্য শোনা হবে না, তিনি সেই কারণে আসেন নাই। তো এই দুইটা বক্তব্য তো কন্ট্রাডিক্টরি। এক জায়গায় উনি বলছেন উনি ইচ্ছা করে আসেন নাই, আরেক জায়গায় উনি বলছেন সেই ব্যাপারে আমার মনে হয় যে আদালতের সুপ্রিম কোর্টের একটা অভিমত দেওয়া উচিত ছিল। আমি সেই জন্যই মনে করি, কিন্তু আমরাও এই কোর্টে চেষ্টা করেছিলাম যে আমাদের বক্তব্য তুলে ধরতে, কিন্তু তারা সেটাকে সেই অ্যাপ্লিকেশনটাকে গ্রহণ করে নাই। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সেনাদের স্মরণে স্মৃতির মোমবাতি শীর্ষক এক স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস। শনিবার মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের সহযোগিতায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধি ও এনজিও কর্মীদের অংশগ্রহণে স্মরণ অনুষ্ঠানে সোভিয়েত জনগণকে সম্মান জানানো হয়। 83তম বার্ষিকী উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর যুদ্ধে জীবন উৎসর্গকারীদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। করিম আলীকে সভাপতি করে স্পেনে ঘোষণা করা হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন কাতালোনিয়ার নতুন কমিটি। 21 জুন বার্সেলোনায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সুরুজ্জামান। সমন্বয় কমিটির প্রধান আব্দুল বাসিত কায়সার, সদস্য আব্দুল জব্বার ও সদস্য মোহাম্মদ রফিক উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় করিম আলীকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক, রেদওয়ান হোসেনকে সাংগঠনিক সম্পাদক ও সালেহ আলীকে কোষাধ্যক্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়। সংযুক্ত আরব আমিরাতের আজমানে বাংলাদেশি তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয় বাংলা কার্নিভাল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি পুত্র, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আরশাদ আদনান, বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কনসাল জেনারেল BM জামাল হোসেন সহ বাংলাদেশের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। হঠাৎ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে হত্যা মামলায় পলাতক আসামি বিতর্কিত আরাফ খান। এমন নিরাপত্তাহীন, অপরিকল্পিত অনুষ্ঠান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশি কমিউনিটি ও দর্শক মহলে। গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রেস ক্লাব UAE-র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ। যুক্তরাজ্য ও ইতালির পর এবার অভিবাসন প্রত্যাশীদের অন্য দেশে পাঠানোর পথ খুঁজছে জার্মানি। ইতোমধ্যে এ সংক্রান্ত চুক্তি ও আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখার কাজও শুরু করেছে জার্মান সরকার। এ লক্ষ্যে দেশটির প্রাদেশিক সরকার প্রধানদের মতামত নেওয়া হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের ফেরাতে মরিয়া ইউরোপ। এ তালিকায় এগিয়ে আছে যুক্তরাজ্য। উপচে পড়া অভিবাসীদের স্থানান্তরে আফ্রিকার দেশ রুয়ান্ডার সঙ্গে চুক্তি করেছে ঋষি সুনাক সরকার। সেই চুক্তির আওতায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে অভিবাসীদের রুয়ান্ডায় পাঠানোর কাজও শুরু করেছে লন্ডন। এর আগে অভিবাসন প্রত্যাশীদের চাপে বিপর্যস্ত ইউরোপের আরেক দেশ ইতালিও পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ার সঙ্গে অভিবাসী স্থানান্তরের চুক্তি করেছে। এবার সে পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। ইউরোপের বৃহত্তম অর্থনীতির এই দেশটির সরকার জানিয়েছে দেশটিতে আগত অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় দেওয়ার জন্য সহযোগী রাষ্ট্র খুঁজছে জার্মানি। ইতিমধ্যে এই সংক্রান্ত চুক্তি ও আশ্রয় প্রক্রিয়া খতিয়ে দেখার কাজও শুরু করেছে দেশটি। জার্মানির 16টি প্রদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ। তবে জার্মানি সরকার আদৌ এমন দেশ খুঁজে পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির অভিবাসন বিশেষজ্ঞরা। কেননা কোনো দেশের সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরে জার্মানির অনেক রাজনীতিবিদের ঘোর আপত্তি রয়েছে। আসমাতুলি, নিউজ 24। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24-এ। মৃত্যু ভয়ে ভীত না হয়ে দলীয় নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে প্রতিষ্ঠা বার্ষিকীতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলটির ৭৫ বছর পূর্তির আলোচনা সভায় তিনি বলেন, সংগঠন শক্তিশালী থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এজন্য মানুষের আস্থা বিশ্বাস অর্জনে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। নেতাকর্মী আর কোটি সমর্থক নিয়ে সংগঠনটি তার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববার বিকেলে জাতীয় সঙ্গীতের তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার শুভ সূচনা হয়। ৭৫ বছরের লড়াই সংগ্রাম, অর্জন আর ঐতিহ্য মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় তুলে ধরে দলটির সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি। প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলানা ভাসানী ও সাধারণ সম্পাদক শামসুল হককে স্মরণ করে আওয়ামী লীগের ৪৩ বছরের সভাপতি শেখ হাসিনা বলেন, বাঙালির সকল অর্জনই ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগের নাম। বাংলাদেশের ইতিহাসে ২০০৯ থেকে এই ২৪ পর্যন্ত গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থসামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, বিশ্বে আজকে মাথা উঁচু করে
চলার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জন্ম থেকে আওয়ামী লীগের প্রতিটি পদক্ষেপের কারণেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা বলেন, দলকে নিশ্চিহ্নের চেষ্টা হলেও বারবারই জেগে উঠেছে আওয়ামী লীগ। বারবার আঘাত এসেও এই সংগঠনকে কোনো ক্ষতি করতে পারে নাই। ফিনিক্স পাখির মতো যেমন সেই পুড়িয়ে ফেলার পরেও ভস্ম থেকে জেগে ওঠে, এই আওয়ামী লীগ ঠিক সেইভাবেই জেগে উঠেছে। যারা দলের চেয়ে নিজেকে বড় ভেবে সংগঠন ছেড়ে গেছেন তারা ভুল করেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগে থাকতে তারা তারকা থাকলেও পরবর্তীতে সেই তারা আর জ্বলেনি। যে সকল নেতারা ভুল করেছিলেন, তারা ভুলে গিয়েছিলেন, তারা আলোকিত এই আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন বলেই এখান থেকে চলে যাওয়ার পর ওই তারা আর জ্বলে নাই, তারা আস্তে আস্তে নিবু কেউ কিছু মিটেই গেছে। আওয়ামী লীগ ছাড়া যারা ক্ষমতায় এসেছে তারা সন্ত্রাস, শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি আর দুর্নীতি করেছে। তারা জনগণের শক্তিকে ভুলে গিয়েছে। আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। সরকার পতন, ধ্বংস, নানা জল্পনা কল্পনা করে যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছেই তো বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস, যেটা আমাদের মূল শক্তি, সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে। দলের প্লাটিনাম জুবলিতে স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে এগিয়ে যাবে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। দেশি বিদেশি ডাক্তারদের পরামর্শে খালেদা জিয়ার হার্টে সফলভাবে পেসমেকার বসানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। তবে 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বলা সম্ভব নয় বলে জানান তিনি। রবিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এসব জানান খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, হার্টে পেসমেকার স্থাপনের পর খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। টেম্পোরারি পেসমেকার, পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার লাগিয়ে আজকে এই মুহূর্তে উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টা না গেলে কোনো অবস্থাতেই তার শারীরিক অবস্থা সম্পর্কে এই মুহূর্তেই কোনো ধরনের কমেন্ট করা খুবই বিব্রতকর হয়ে যেতে পারে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুচিকিৎসায় খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা হয়েছে। রবিবার সকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তিনি আরও বলেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত। সারা পৃথিবী জানে যে পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য তারা কিভাবে এই অবৈধ সরকারের সঙ্গে যোগ সাজস করে তারা বিত্ত বৈভব একটা দুর্নীতি পাহাড় করে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই বিষয়ে জড়িত আছে। দুদকের 2 দফা তলবকে যেন পাত্তাই দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। হাজির না হয়ে চিঠি দিয়ে নিজের পক্ষে সাফাই দিয়েছেন তিনি, যা বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপের কথা বলছে সংস্থাটি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বেনজিরের বিরুদ্ধে যে পরিমাণ অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে তাতে ডাকাডাকি নাটক বন্ধ করে মামলা করতে পারে দুদক। এদিকে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করছে দুদক। দুর্নীতিতে নজির সৃষ্টিকারী সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে প্রতিনিয়ত মিলছে অবৈধ সম্পদের নতুন নতুন ফেরিস্তি। ইতোমধ্যে প্রায় 230 একর জমি, রাজধানীতে 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক অ্যাকাউন্ট, 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক।
এমন প্রেক্ষাপটে বেনজিরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেই রোববার দ্বিতীয় দফায় তলব করেছিল দুদক। তবে এদিন হাজির না হলেও চিঠি পাঠিয়ে নিজেকে নির্দোষ দাবি করেন বেনজির আহমেদ। দুদক সচিব বলছেন, তার পাঠানো চিঠি বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেবে অনুসন্ধানকারী দল। তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করার সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। অনুসন্ধানকারী টিমের রিপোর্ট দেওয়ার তারিখ এখনো বাকি আছে সময়, সেই অনুযায়ী তারা পর্যালোচনা করে দেখবেন। অবশ্য দুদকের সাবেক এক মহাপরিচালক মনে করেন, সম্পদ জব্দের মাধ্যমে ইতোমধ্যে বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে, কাজেই মামলা করতে আইনি কোনো বাধা নেই। টাকাটাকি তলবের এই নাটকের অবসান হওয়া উচিত এখনই। তো এখানে এই ব্যক্তির বিরুদ্ধে যে সম্পদ, তার সম্পদ ক্রোক হয়েছে, ফ্রিজ করা হয়েছে, তাহলে ক্রোক ফ্রিজের জন্য তো একটা প্রাইমারি স্যাটিসফ্যাকশন দরকার ছিল, সেইটি হয়ে গেছে, দুদকের হয়েছে, আদালতেরও হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মামলা করার মতন প্রাথমিক উপাদান আছে। আমি 4.5 বছর একটানা এই মহানগরীর নাগরিকদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। বেনজির কাণ্ডের মধ্যে নতুন করে আলোচনায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের কিচ্ছা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হচ্ছে, জমি, বাড়ি, ফ্ল্যাট সহ স্ত্রী সন্তানদের নামে গড়েছেন অঢেল সম্পদ। দুদক বলছে, এই অভিযোগ বিশ্লেষণ করে কমিশন সিদ্ধান্ত নেবে। এটা পরীক্ষা করে দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আরও একাধিক কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। মিয়ানমারের সাথে রোহিঙ্গা ইস্যু ছাড়া আর কোনো সমস্যা নেই। শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করা হবে বলে আশাবাদ নবনিযুক্ত সেনাপ্রধানের। সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার দুপুরে দায়িত্ব নেয়ার পর গণভবনে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। রোববার সেনা সদর দফতরে নতুন সেনাপ্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। রীতি মেনে তার হাতে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে জেনারেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়। নতুন সেনাপ্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরান নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনী প্রধান। পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়ানমার ইস্যুতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য বাহিনীর সাথে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। অ্যাগ্রেসিভ কোনো কিছু করবে আমি বেসিক্যালি আমি মনে করি না। তারপরেও আমাদের সেনাবাহিনী সব সময় এই প্রস্তুত আছে। রোহিঙ্গা ইস্যু ছাড়া দেয়ার ইজ নো আদার ইস্যু। আমরা চাই যে তারা এই রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাক। সো উই আর এনগেজড উইথ দেম। এবং ডিফেন্স ডিপ্লোমেসি একটা জিনিস বলে একটা কথা আছে, যখন দুই ফোর্সেস একে অপরের সাথে কমিউনিকেট করে, সেই ফোর্সের পক্ষে হঠাৎ করে যুদ্ধ শুরু করা ভেরি ডিফিকাল্ট। নতুন সেনাপ্রধান আরও বলেন, দেশ জাতি গঠন ও বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে সেনাবাহিনী। সেনাবাহিনীকে একটা অত্যন্ত সুন্দর জায়গায় আমি পেয়েছি আমার এর আগে সেনাপ্রধানের কাছ থেকে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে সেনাবাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার সর্বাত্মক চেষ্টা আমি জারি রাখব। এদিকে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে তাকে দেয়া হয় বিদায়ী গার্ড অফ অনার। দুপুরে সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় জেনারেল SM শফিউদ্দিন আহমেদকে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। টি-20 বিশ্বকাপে এখনও সেমিফাইনালের আশা বেঁচে আছে বাংলাদেশের, তবে সেজন্য ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে। পাশাপাশি সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে জিতলেই সেমিফাইনালে যেতে পারে শান্ত সাকিবরা। সুপার 8-এ ভারত অস্ট্রেলিয়ার সাথে বড় ব্যবধানে হেরে সেমিফাইনালের আশা একেবারেই ফিকে বাংলাদেশের। তবে আফগানদের কাছে অজিদের হার স্বপ্ন দেখাচ্ছে টাইগারদের। সেজন্য মিলতে হবে হার জিতের কঠিন দুই সমীকরণ। সুপার
সুপার 8-এ অস্ট্রেলিয়ার বাকি এক ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচে যদি জিতে যায় অজিরা আর বাংলাদেশের সাথে যদি আফগানিস্তান জয় পায়, তাহলে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পয়েন্ট হবে সমান 4 করে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দুই দল যাবে সেমিফাইনালে। বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজবে বাংলাদেশের। অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ভারতের সাথে জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে 4, আফগানিস্তানের 2। শেষ ম্যাচে বাংলাদেশের কাছে আফগানরা হারলে সেমিফাইনাল খেলবে ভারত অস্ট্রেলিয়া। বিশ্বকাপ মিশন শেষ হবে বাংলাদেশ আফগানিস্তানের। স্বপ্নের সেমিতে খেলার সুযোগ আছে বাংলাদেশেরও। সুপার 8-এর 2 ম্যাচে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেই টাইগাররা চলে যেতে পারে বিশ্বকাপের সুপার 4-এ। তবে তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকে, যেখানে ভারতের বিপক্ষে অন্তত 55 রানের বড় ব্যবধানে হারতে হবে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে সাকিব রিয়াদদের জিততে হবে 31 রানের ব্যবধানে। সুপার 8-এ ভারত অস্ট্রেলিয়ার বিগ ম্যাচ 24 জুন রাত 8:30টায়, আর 25 জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।